সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান নওশাদ, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রে 13 নম্বর লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমরা অগ্নি বীমা নিয়ে আলোচনা করব। তো আমরা গতবার কি আলোচনা করেছিলাম? আমরা গতবার বীমার যে প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা নৌ বীমা নিয়েও আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব কি নিয়ে? অগ্নি বীমা নিয়ে। আচ্ছা, তো অগ্নি সংশ্লিষ্ট যে সকল বীমা আছে সেগুলোকে বলা হয় কি অগ্নি বীমা। আমরা এই পর্যন্ত শিখবো না, আমরা আরও বেশি শিখবো, আরও ডেপথ নলেজটা নিব অগ্নি বীমা সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমাদের অধ্যায় 13 এর টপিক হচ্ছে অগ্নি বীমা। ঠিক আছে, তো অগ্নি বীমার আমরা যে টপিকগুলো আজকে পড়বো, আচ্ছা অগ্নি বীমার অনেক টপিক আছে আমরা যেগুলো কি আজকে পড়বো, কভার করবো। তো প্রথমে আমরা একটু অগ্নি বীমার যে বইয়ের সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা জেনে নিই। তো চলো দেখে আসি যে সংজ্ঞাটা কী দেওয়া আছে। সংজ্ঞাটা হলো যে নাম থেকেই প্রতীয়মান হয় যে আগুনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যই যে বিমার উদ্ভব হয়েছে তাকে বলা হয় কি অগ্নি বীমা। তার মানে যদি তোমার একটা সম্পত্তি বা তোমার কোনো ধরনের পণ্য, এগুলোকে তুমি কি আগুনের হাত থেকে রক্ষা পেতে চাও, আগুনের হাত থেকে না, আগুনের দ্বারা যদি সেটা ক্ষতি হয়ে থাকে এবং সেই ক্ষতিপূরণ চাও, তাহলে যে বিমা করে থাকবে সেটাকে বলা হয় কি অগ্নি বীমা। ঠিক আছে, তারপর দেখো বলা হচ্ছে যে এটি একটি চুক্তি, যে চুক্তির দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিজনিত ক্ষতির জন্য বিমা গ্রহীতা বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করে তাকে অগ্রিমা বলে। তাহলে আমরা কী পাচ্ছি এখানে, যে নির্দিষ্ট সময়ের মধ্যে, কি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমার ওই অগ্নিকাণ্ডটা ঘটে এবং কি তুমি যদি সেটা প্রিমিয়াম দিয়ে থাকো বিমাকারী প্রতিষ্ঠানকে, তাহলে কি তুমি সেটার জন্য কি ক্ষতিপূরণ পাবে। আচ্ছা, প্রিমিয়ামটা কেন দিচ্ছে? যে ক্ষতিপূরণের আশ্বাসে। ওকে, তো আশা করি অগ্নিবীমা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন অগ্নিবীমার যে বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটু দেখে আসি। চলো, অগ্নিবীমার সংজ্ঞাগুলো ব্যাখ্যা করলে অগ্নিবীমার নিচের বর্ণিত বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রথম কি বৈশিষ্ট্য আছে সেটা হলো যে অগ্নিবীমা একটি চুক্তি যেখানে দুটি পক্ষ থাকে। তো অগ্নিবীমায় কয়টি পক্ষ থাকে? দুইটি, বিমা গ্রহীতা এবং বিমাকারী কোম্পানি বা প্রতিষ্ঠান। ঠিক আছে, তো বিমা গ্রহীতা কি? যে লোকটা কি প্রিমিয়াম প্রদান করে, আর যারা প্রিমিয়াম গ্রহণ করে তা হলো কি বিমাকারী প্রতিষ্ঠান। তো ধরো তুমি একটা সম্পদের বিমা করবা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি তুমি বিমা গ্রহীতা, তুমি প্রিমিয়াম দেওয়া প্রতি মাসে, ফাইন। তারপর তুমি যাদেরকে দিচ্ছ তারা কি, তারা হচ্ছে বিমাকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি। এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। তার মানে কি ক্ষতিপূরণের চুক্তি, ক্ষতিটা পূরণ করে দিবে এমন একটা চুক্তি, ফাইন। আচ্ছা, তারপর চুক্তির বিষয়বস্তু হবে সম্পত্তি, মানুষ, কিন্তু শস্য বা গবাদি পশু এর বিষয়বস্তু নয়। আচ্ছা, এখানে কি হচ্ছে, তোমার সম্পত্তি হবে বা তোমার কি মানুষ হবে। শস্য ও গবাদি পশুর জন্য আলাদা একটা ইন্স্যুরেন্স বা বিমা আছে, সেটা আমরা পরের চ্যাপ্টারে জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কী নিয়ে আলোচনা করব? তাহলে আমরা আলোচনা করে জানতে পারলাম যে সম্পত্তি এবং মানুষ কি অগ্নিবীমার মধ্যে অন্তর্ভুক্ত। তারপর যেটা আছে সেটা হলো কি ক্ষতিপূরণ পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে কি হবে, ওটা যেন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে হয়। যে আমি চুক্তিতে বললাম যে 5 বছরের মধ্যে যদি আমার এখানে অগ্নিকাণ্ড ঘটে, তাহলে কি আমি চুক্তিটা ওটা উল্লেখ করলাম, তাহলে কি আমি ক্ষতিপূরণ পাবো। বাট যদি তোমার 5 বছরের পরের দিন, মানে 5 বছর পূর্ণ হয়ে গেছে তার পরের দিনও যদি অগ্নিকাণ্ড হয় বা ক্ষতি হয় তোমার, তাহলে কিন্তু তুমি 1 টাকাও ক্ষতিপূরণ পাবা না। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কি আমার ওই সময়ের মধ্যে হতে হবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার এটা, ফাইন। তারপর যেটা আছে, বিমার সময়ের নির্ধারিত পরিমাণ প্রদত্ত প্রিমিয়াম হলো প্রতিদান। আচ্ছা, তার মানে তুমি যে প্রতিদানটা দিচ্ছ সেটা কি নির্ধারিত সময়, যে 5 বছরের চুক্তি, এই 5 বছরে কি তোমার একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রতি মাসে মাসে বা নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর সেটা পরিশোধ করতে হবে, ফাইন। তারপর ক্ষতিপূরণের পরিমাণ ক্ষতির সমান বা চুক্তিতে বর্ণিত নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্দিষ্ট হবে। আচ্ছা, ক্ষতির যে একটা পরিমাণ থাকতে পারে, ঠিক আছে, তোমার যে বিমার যে তুমি যে পরিমাণটা গেস করছো, যেটা তুমি কি ক্যালকুলেট করছো, সেটাকে একটা নির্দিষ্ট সীমা থাকে, আনলিমিটেড কিছু থাকে না। যে আমার 2 তলা পর্যন্ত আমি অগ্নিবীমা করলাম, 3 তলায় যদি আমার ক্ষতি হয় তাহলে কি সেটার বিল আমি বা সেটার ক্ষতিপূরণ আমি পাবো না। এই যে আমার একটা নির্দিষ্ট সীমা তৈরি করে দিচ্ছে, সেটাকে বলা হয় কি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে। তারপর বিমার বিষয়বস্তু অবশ্যই নির্ধারিত থাকবে। আচ্ছা, বিমার বিষয়বস্তু নির্ধারিত থাকবে বলতে যেটা বুঝায় যে দেখো আমার
এটা কি হতে পারে? এটা বিভিন্ন ধরনের কারণে কি অগ্নিকাণ্ড হইতে পারে। তো এইখানে আমি যখন চুক্তিটা করলাম তখন আমি কী ভাবলাম যে আমি ভেবে নিলাম এই রিজনে যদি আমার অগ্নিকাণ্ড ঘটে তাহলে কি বিমা কোম্পানি আমাকে কী দিবে? ক্ষতিপূরণ দেবে। বাট যদি এর বাইরে গিয়ে কোনো একটা অকারেন্স হয় তাহলে কি আমাকে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে? না, বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে না। তাহলে এটা তারা বোঝাচ্ছে যে বিষয়বস্তু অবশ্যই কি নির্ধারিত থাকতে হবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বজ্রপাত বা বিদ্যুৎ উত্তাপ বা আলো সৃষ্টি করলেও তা অগ্নিবিমার ক্ষেত্রে আগুন বলে বিবেচিত হবে না। কারণ কি এখানে বজ্রপাত এবং বিদ্যুৎ উত্তাপ থেকে কি হয়েছে? অগ্নিকাণ্ড ঘটেছে। এটা কি নর্মাল কোনো অকারেন্স না। তো এই ধরনের ক্ষেত্রে কি তুমি বিমা প্রিমিয়ামটা দেওয়ার পরও তোমার যদি অগ্নিকাণ্ড হয় তাহলে কি তুমি কোনো ধরনের ক্ষতিপূরণ পাবে না। তো তোমাকে একজন বিমা গ্রহীতা হিসেবে ভাবো এবং আমাকে একজন বিমা কোম্পানি হিসেবে ভাবো। তো ভাবার পর তুমি কী করলা? তুমি আমার কাছে আসলা, এসে বললো যে ভাইয়া আপনার কাছে তো আমি বিমা করছিলাম, আমার সম্পদটা বজ্রপাতের মাধ্যমে আগুন ধরে গেছে, আমি তো অগ্নিবিমা করেছিলাম, এখন আমাকে ক্ষতিপূরণ দেন। এখন তোমরাই বলো আমি কি ক্ষতিপূরণটা দিব নাকি দিব না? আচ্ছা, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, আমি আর জিজ্ঞেস করবো না। ফাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিবিমার গুরুত্বটা কী। আমরা কিছু কারণ দেখে আসলাম, এবারে দেখবো কি গুরুত্বটাকে। আচ্ছা, গুরুত্বের মধ্যে প্রথমে যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে মূলধন গঠন ও বিনিয়োগ। তা কী দেখতে পাচ্ছি আমরা? প্রথমে মূলধন গঠন এবং বিনিয়োগ দেখতে পাচ্ছি। তার মানে কি তুমি মূলধন গঠন করতে পারবা এবং কি বিনিয়োগ করতেও কি এটা তোমাকে সাহায্য করবে। ফাইন। তারপর যেটা আছে সেটা হলো কি শিল্পক্ষেত্রের অবদান। আচ্ছা, শিল্পক্ষেত্রে কীভাবে অবদান রাখেন? কারণ দেখো আমরা অনেক সময় দেখি যে অনেক অকারেন্স হয় যে অনেক শিল্প প্রতিষ্ঠান সেটা কী হয়ে যায়? অগ্নিকাণ্ডে ক্ষতি হয়, অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে তারা যদি অগ্নি বিমা করে থাকে তাহলে কি এই ধরনের অগ্নিকাণ্ডের ফলে তারা কি ক্ষতিপূরণটা পাচ্ছে না? তাহলে কি এতে তারা উদ্ভব হচ্ছে, এতে তারা কি আরও মোটিভেটেড হচ্ছে যেন তাদের কার্যক্রম কি সুন্দরভাবে চালিয়ে যায়। এখন তুমি ভাবলা যে ভাই আমি করতে যাচ্ছি না বিজনেস, কেন? আমি বললাম কেন করতে যাচ্ছ না? তো তুমি উত্তর দিলা ভাইয়া দেখেন 2 দিন পর তো আগুনে বিনষ্ট হয়, এরকম অনেক ডেটা দেখলাম, অনেক ধরনের রেকর্ড দেখলাম। এখন যদি আমি একটা মূলধন নিয়ে করি, আমার যদি 2 মাস পরে আগুন লেগে আমার পুরো দোকানটা বা পুরো প্রতিষ্ঠানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে তো আমার পুরো লস প্রজেক্ট এটা। বাট তখনই আমি বললাম যে না, তুমি যদি অগ্নি বিমা করে থাকো তাহলে কি তোমার যে লসটা হবে সেটা কি এটা ক্ষতিটা পূরণ করে দেবে কি যদি তুমি বিমা করে রাখো বিমা কোম্পানির কাছে। তো আই গেস তোমরা বুঝতে পারছো কেন শিল্পক্ষেত্রে এটা অবদান রাখতেছে। তারপর সামাজিক কল্যাণ সাধন। আচ্ছা, যেখানে আমি এই ধরনের সার্কামস্টেন্স দেখতে পাচ্ছি যে মানুষজন উদ্ভব হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তো অ্যাজ লাইক দ্যাট এটাতেও কি আমাদের বিভিন্ন ধরনের কি আমরা শুধুমাত্র শিল্প না, আমরা অন্য একটা ফিল্ডে চলে যাই, সামাজিক ফিল্ডে। তো সেই ফিল্ডেও কিন্তু অগ্নিবিমা করার মাধ্যমে কি ক্ষতিপূরণের আশ্বাস পাওয়া যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রেও কি আমার সামাজিক কল্যাণও সাধন হয়। তারপর কর্মসংস্থান সৃষ্টি, ওই যে আমি নতুন শিল্প হচ্ছে, নতুন কি আমার প্রতিষ্ঠান হচ্ছে, এর মাধ্যমে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। আচ্ছা, প্রতিষ্ঠানগুলো যে হচ্ছে এক্ষেত্রে একটা বড় মোটিভ কি, যদি আমার অগ্নিকাণ্ড হয় তাহলে আমি ক্ষতিপূরণটা পাচ্ছি, এটা হলো আমার একটা বিগ মোটিভেশন। আচ্ছা, ফাইন। তারপর যেটা আছে সেটা হলো কি সচেতনতা বৃদ্ধি। এখন তুমি যদি অগ্নিবিমা করো তাহলে কি তুমি সচেতন, আর যদি না করো তাহলে তুমি সচেতন না। কেন বললাম এই কথা? কারণ তুমি খেয়াল করতেছো যে তোমার এখানে অগ্নিকাণ্ড হতে পারে। আচ্ছা, আমরা জানি না কখন কোথায় কি হয়, তাই না? ধরো এখন তুমি সচেতন হয়ে তোমারটা অগ্নিবিমা করছো, আর তোমার বন্ধু জামাল কি করছে? বলছে না আমি অগ্নিবিমা করবো না, যাওয়ার হবে। তো কী বলছে? ও খুবই কনফিডেন্ট, ওর এখানে কি আগুন ধরবে না। বাট দেখা গেল কি তোমাদের দুইজন দোকানের পাশাপাশি দুইজনের দোকান আগুনে পড়ে গেল। ফাইন। এখন কি হবে? এখন হবে সেটা হলো গিয়ে তুমি ক্ষতিপূরণ পাচ্ছ, তোমার ফ্রেন্ড ক্ষতিপূরণ পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা হলো গিয়ে যে তুমি সচেতন, তোমার বন্ধু অসচেতন। এই তো তোমার মধ্যে দেখা দেখি তোমার বন্ধুর কি সচেতনতা বৃদ্ধি পাবে। ফাইন।
তারপর চলে আসি আমরা নেক্সট স্লাইডে বলা আছে অগ্নিবীমার প্রকারভেদ। আচ্ছা ফাইন, অগ্নিবীমার প্রকারভেদ বলতে আমরা কি বুঝি? প্রথম, মূল্যায়িত বিমাপত্র। আচ্ছা, এই ধরনের বিমাপত্রের বেলায় বিমার বিষয়বস্তু মূল্য পূর্বেই নির্ধারণ করা থাকে এবং বিমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী বিমা গ্রহীতাকে উক্ত মূল্যের সমপরিমাণ ক্ষতিপূরণ দিয়ে থাকে। আচ্ছা, কী পরিমাণ? সমপরিমাণ ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর এটার মূল্য কি পূর্ব থেকে কি নির্ধারিত করে দেওয়া থাকে। কোন ক্ষেত্রে? মূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে। মূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে কি হয়ে থাকে? তোমার মূল্য আগে থেকে নির্ধারিত থেকে থাকে। তারপর যেটা আছে সেটা কি অমূল্যায়িত। আচ্ছা, আমরা যেহেতু মূল্যায়িত পড়লাম আর আরেকটা ওয়ার্ড এখানে আসতেছে সেটা কি অমূল্যায়িত। তো আমরা ধরেই নিলাম যে ওইটা এটার কি বিপরীত। তো আমরা একটু সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা বলা আছে যে অমূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজার মূল্যের উপর বিমার দাবির পরিমাণ নির্ভর করে। আচ্ছা, এই ক্ষেত্রে কি তোমার কোনো ধরনের পূর্ব নির্ধারিত মূল্য থাকে না, এটা কি বাজার মূল্যের উপর সেটা কি হয় যে তোমার ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজার মূল্যের উপর বিমা দাবির পরিমাণ নির্ভর করে। আচ্ছা ফাইন, এটা একটু আরও ইজিভাবে বলি। তো তোমার একটা সম্পদ আছে, তো তুমি পূর্ব নির্ধারিত হইলে সেটা কি আগে থেকে তুমি গেস করে রাখছো, আগে থেকে তোমাদের মধ্যে চুক্তি হয়েছে যে ক্ষতি হলে এই পরিমাণ টাকা দেওয়া হবে, ঠিক আছে? এটা হলো কি, এটা হলো মূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে। আর অমূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে কি যে এখন যে সম্পদটা আছে এটার বর্তমান মার্কেট প্রাইস কত, ওইটার উপর বেস করে কি তোমাকে ক্ষতিপূরণটা দেওয়া হবে। ক্লিয়ার? ফাইন। তারপর গড়পরতা বিমাপত্র। কেউ সম্পদের বাজার মূল্য থেকে কম বা বেশি মূল্যে বিমা করলে আনুপাতিক হারে ক্ষতিপূরণ করা হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে বিষয়বস্তু বিমাকৃত মূল্য ও বাজার মূল্যের অনুপাত অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তুমি বাজার মূল্য থেকে যদি কম বা বেশি মূল্যে বিমা করলে আনুপাতিক হারে ক্ষতিপূরণ করা হয়। তার মানে কি, তুমি যদি আনুপাতিক হারে ক্ষতিপূরণটা কখন পাওয়া? যখন তুমি কি বাজার মূল্য থেকে কম বা বেশি মূল্যে বিমা করে থাকবে। তো এই ক্ষেত্রে বিষয়বস্তুর বিমাকৃত মূল্য বাজার মূল্যের অনুপাত অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারিত হয়। তার মানে কি দেখতে পাচ্ছ, এখানে বিমাকৃত মূল্য ও বাজার মূল্যের অনুপাত অনুযায়ী ক্ষতিপূরণটা কি নির্ধারণ করা হচ্ছে। তারপর যেটা আছে সেটা হলো সুনির্দিষ্ট বিমাপত্র। তো এই ধরনের বিমাপত্রে বিমাকৃত সম্পত্তি ও সম্পদের মূল্য সুনির্দিষ্ট থাকে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য বিমা করা হয়। আচ্ছা, এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে সম্পত্তি বা সম্পদের মূল্য সুনির্দিষ্ট থাকে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য। দেখো এখানে আমরা দুইটা নির্দিষ্ট পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি কি সুনির্দিষ্ট বিমাপত্র, কারণ এখানে দুইটা নির্দিষ্ট আছে। ফাইন, এটা সময় আর এটা কি সম্পত্তির মূল্য। তারপর সম্পত্তির মূল্যায়নের সমস্যা থাকে না, দুপক্ষই আগে থেকে ক্ষতিপূরণের পরিমাণ জানতে পারে। সামগ্রিক ক্ষতি ব্যতীত কমতি বিমার জন্য এই ধরনের বিমাপত্রে বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ কম পাবার ক্ষতি স্বীকার করতে হয় না। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সুনির্দিষ্ট কি, যে যেখানে কি আমার সম্পত্তি ও সম্পত্তির পরিমাণ আগে থেকেই সুনির্দিষ্ট থাকে, রাইট? তো এই ক্ষেত্রে কি আমার ক্ষতিপূরণ কম পাবার ক্ষতি স্বীকার করতে কি তুমি পারবে না, যে তোমার আসলে কম ক্ষতি হয়েছে বা ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি, এটা কি তুমি স্বীকার করতে পারবে না। ওকে, তারপর এক্ষেত্রে তোমার সময়টাও কি নির্ধারিত থাকবে। তো দেখতে পাচ্ছ আমরা সুনির্দিষ্ট কীভাবে মনে রাখবো, যেখানে কি সুনির্দিষ্ট আমার সম্পত্তির মূল্য এবং সুনির্দিষ্ট সময় আছে। তারপর ভাসমান বিমাপত্র। একই মালিক বিভিন্ন স্থানে রক্ষিত সম্পত্তির জন্য একটি মাত্র বিমাপত্র গ্রহণ করলে তাকে ভাসমান বিমাপত্র বলে। তার মানে একই মালিক বিভিন্ন স্থানে রক্ষিত সম্পত্তির জন্য একটি মাত্র বিমাপত্র গ্রহণ করলে। আচ্ছা, এক্ষেত্রে তোমার বিমাকারী বিভিন্ন স্থানের সম্পদের আলাদা আলাদা সালামি হিসাব করে একটি মোট সালামির গড় নির্ণয় করে সাকুল্য সালামি ধার্য করে থাকে। মজুত পণ্যের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের বিমা কার্যকর। বিক্ষিপ্ত পণ্য বিনিময় করে বিমা গ্রহীতার সুবিধা লাভ করে থাকে। গড় প্রিমিয়াম বের করা বেশ জটিল, এখানে কোনো বিশেষ পণ্যের ক্ষেত্রে বিশেষ শর্ত যুক্ত থাকে। আচ্ছা, খুবই কমপ্লিকেটেড লাগতেছে, আমি বুঝতে পারছি। তোমরা অথবা বুঝতেছো ভাই এগুলো কী পড়াচ্ছেন, মাথার উপরে দেওয়া আছে। তো আমি আরও ইজি করে দিই তোমাদের ক্ষেত্রে। এখানে বলছে কি যে একই মালিক বিভিন্ন স্থানে রক্ষিত সম্পত্তির জন্য, বিভিন্ন স্থানে তোমার অনেকগুলো সম্পত্তি আছে, সেগুলোর জন্য তুমি কি করছো, যখন একটি মাত্র বিমা তুমি কি গ্রহণ করছো, যে আমার বিভিন্ন স্থানে এতগুলো সম্পদ আছে, তো এই তিনটার জন্য কি আমি শুধুমাত্র কি একটা বিমাপত্র করলাম, তখন সেই ক্ষেত্রে সেটা কি বলবো, ভাসমান বিমাপত্র। তারপর বাড়তি বিমাপত্র। তো এখানে বলা আছে যে মজুত পণ্যের উপর
এই ধরনের বিমা করা হয়। তাহলে বাড়তি বিমাপত্র কিসের উপর করা হয়? ইনভেন্টরি বা মজুদ পণ্যের উপর। তারপর বলা আছে যে সকল কারবারির মজুদ পণ্যের পরিমাণ নির্দিষ্ট না থাকে, হ্রাস বৃদ্ধি ঘটে, তাদের জন্য বাড়তি বিমাপত্র বেশ উপযোগী। মানে কি, তোমার কোনো ধরনের নির্দিষ্ট পরিমাণ থাকে না, এটা কি কমতে থাকে বাড়তে থাকে। তারপর আছে এক্ষেত্রে বিমা গ্রহীতার যে পরিমাণ মজুদ পণ্য তার কাছে সর্বদা থাকে তার জন্য একটি বিমাপত্র এবং এর অতিরিক্ত যে পরিমাণ মজুদ হয় তার জন্য আরেকটি বিমাপত্র তৈরি করা হয়। তার মানে কি, দেখো তোমার যেগুলো সর্বদা সবসময় যেটা থাকে সেটার জন্য তোমার একটা বিমাপত্র, এবং আমরা যে বলছিলাম না যে যদি বাড়ে কমে সেক্ষেত্রে কি আমার বাড়তি বিমাপত্র। তো সেক্ষেত্রে এখানে বলছে যদি অতিরিক্ত যে পরিমাণ মজুদ হয় তার জন্য আরেকটি বিমাপত্র। তার মানে কি, তুমি অতিরিক্ত মজুদের জন্য যে পরিমাণ বিমা নিচ্ছ সেটাকে বলা হচ্ছে কি বাড়তি বিমাপত্র। তারপর বলা আছে ঘোষণাযুক্ত বিমাপত্র। এই বিমাটিও মজুদ পণ্যের উপর করা হয়। এক্ষেত্রে বিমা গ্রহীতার সর্বোচ্চ পরিমাণ মজুদ মালের মূল্য ধরে বিমা করা হয়। আচ্ছা, এবং প্রাথমিকভাবে সাধারণত 75% প্রিমিয়াম প্রদান করা হয়। আচ্ছা, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে সর্বোচ্চ পরিমাণ মজুদ মালের মূল্য ধরে বিমা করা হয়। ঠিক আছে। তারপর প্রাথমিকভাবে সাধারণত 75% প্রিমিয়াম প্রদান করা হয়। নির্দিষ্ট সময় অন্তর সাধারণ মাসে মাসে মজুদ পণ্যের মূল্যের ঘোষণা দিতে হয় এবং বছর শেষে মোট মজুদের গড় করে প্রিমিয়াম নির্ধারণ করা হয়। যদি প্রিমিয়াম পূর্বের প্রদত্ত প্রিমিয়াম থেকে কম হয় তবে তত পরিমাণ ফেরত দিতে হয়। তাহলে কী হতে হয়? যদি তোমার প্রিমিয়াম পূর্বের প্রদত্ত প্রিমিয়াম কম হয়, তার মানে তোমার প্রিমিয়ামটা কি কম হচ্ছে, তখন সেক্ষেত্রে কি তত পরিমাণ তোমাকে ফেরত দেওয়া হবে। তারপর আর প্রিমিয়াম বেশি হলে অতিরিক্ত প্রিমিয়াম বিমাকারীকে দিতে হবে। তার মানে কি, তোমার যদি প্রিমিয়াম বেশি হয়ে যায় তাহলে সেটা কী করতে হবে? সেটা কি বিমাকারী পেয়ে যাবে। তার মানে ব্যাপারটা বুঝতে পারতেছো যে তোমার যদি পূর্বের প্রদত্ত প্রিমিয়াম থেকে কম হয় তাহলে ওই পরিমাণ কি তোমাকে ফেরত দেওয়া হবে। আবার প্রিমিয়াম বেশি হলে অতিরিক্ত প্রিমিয়াম বিমাকারীকে দিতে হয়। ফাইন। তারপর সাধারণত বড় বড় উৎপাদনকারী ও ব্যবসায়ীগণ যাদের প্রচুর পরিমাণে মজুদ থাকে তা পরিবর্তনশীল হয়ে থাকে, তারা এই ধরনের বিমা গ্রহণ করে থাকে। তাহলে কারা ঘোষণাযুক্ত বিমাপত্র গ্রহণ করে থাকে? যাদের অনেক কি উৎপাদন থাকে। আচ্ছা, ফাইন। তারপর যেটা আছে সেটা কি সমন্বয়যোগ্য বিমাপত্র। আচ্ছা, আমরা অনেকগুলো বিমাপত্র দেখতেছি, এবার আসি সমন্বয়যোগ্যতা। আচ্ছা, সমন্বয়ে আমরা নামটা শুনছি, তাই না? মানে সমন্বিত করা। আচ্ছা, এবার একটু দেখে আসি কীভাবে সমন্বয় করছে। এই ধরনের বিমাপত্রে বিমা গ্রহীতা প্রথমে মজুদ পণ্যের মূল্যের সমান একটি সাধারণ বিমা গ্রহণ করে। কি হচ্ছে যে প্রথমে মজুদ পণ্যের মূল্যের সমান একটি সাধারণ বিমা সে কী করতেছে? গ্রহণ করতেছে। তারপর মজুদ মালের পরিমাণ হ্রাস ভিত্তি হলে তা বিমার আওতায় আনা হয়। প্রথমে কি সাধারণ বিমা, তারপর হ্রাস বৃদ্ধির মাধ্যমে নতুন আরেকটি কি বিমার আওতায় আনা হয়। এই ধরনের বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত মূল্য বিমাপত্র গ্রহণের সময়কাল প্রকৃত মজুদ পণ্যের মূল্যের সমান হবে। ঠিক আছে। এই মূল্যে অস্থায়ী প্রিমিয়াম নির্ধারণ করা হয় এবং তা বিমাপত্র গ্রহণ করলেই পরিশোধ করা হয়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে অস্থায়ী প্রিমিয়াম নির্ধারণ করা হয়, তা বিমাপত্র গ্রহণ করলেই পরিশোধ করতে হবে। তারপর মজুদ পণ্যের পরিমাণ হ্রাস বৃদ্ধি হলে তা ঘোষণা দ্বারা জানাতে হয়। তার মানে যদি তোমার মজুদ পণ্যের যদি হ্রাস বৃদ্ধি হয় তাহলে কি সেটা তোমার অবশ্যই কি ঘোষণা দ্বারা জানাতে হবে। এই ঘোষণা অনুযায়ী বিমাকারী বিমার কিস্তি হ্রাস বৃদ্ধি করে থাকে। তার মানে কি এই ঘোষণা যদি তুমি যখন প্রদান করবা তোমার কি বিমার কিস্তি বা ইনস্টলমেন্ট এটা কি এটা হ্রাস বৃদ্ধি করবে, মার্কেটের উপর ডিপেন্ড করে যে আসলে কত টাকা রাখা উচিত। তো যতবার মজুদ পণ্য হ্রাস বৃদ্ধি হয় ততবারই কি বিমার কিস্তি হ্রাস বৃদ্ধি করার প্রয়োজন হয়। তার মানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে যখন আমার কি মজুদ পণ্যের হ্রাস বৃদ্ধি হবে তখন আমার বিমার কিস্তির ও হ্রাস বৃদ্ধি প্রয়োজন হবে এবং বিমা চুক্তির মেয়াদ শেষে প্রিমিয়াম চূড়ান্ত করা হয়। আর এখানের ক্ষেত্রে কি বিমা প্রিমিয়ামটা কখন চূড়ান্ত করা হয়? একদম বিমা চুক্তির শেষে। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা একটু কমপ্লিকেটেড, বাট তোমরা যে কথা শুনে থাকো ভালো মতন 1 by 1 একটু চেক করো, তাহলে দেখবো তোমাদের কাছে আর কোনো ধরনের প্যারা লাগছে না। ফাইন। আচ্ছা, তো পুনঃস্থাপন বিমাপত্র। এই ধরনের বিমাপত্রের মাধ্যমে সম্পত্তি বিনষ্ট হলে তার জন্য কোনো ক্ষতিপূরণ না দিয়ে উক্ত সম্পত্তি পুনরায় প্রতিস্থাপন করার জন্য বিমাকারী প্রতিশ্রুতিবদ্ধ হয়। তার মানে কি তোমার একটা ল্যাপটপ ছিল, ল্যাপটপ পুড়ে গেছে, এখন তোমাকে নতুন ল্যাপটপ দিচ্ছে, এটাই কি প্রতিস্থাপন বা পুনঃস্থাপন। তারপর আনুষঙ্গিক ক্ষতি।
অগ্নিবীমার সাথে অন্য একটি বিমাসহ বিমাপত্র গ্রহণ করা হবে যা আনুষঙ্গিক ক্ষতি বিমাপত্র হিসেবে পরিচিত। অগ্নিকাণ্ডে ক্ষতি ছাড়াও উক্ত সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্যবসা বন্ধ হয়ে থাকার জন্য মুনাফা কমে যায়, সেই পরিমাণ মুনাফা হানির জন্য যে বিমা করা হয় তাকে আনুষঙ্গিক ক্ষতি বা বিমা বলে, আনুষঙ্গিক ক্ষতি বিমা বলে। তার মানে এটা বুঝতে পারতেছো আনুষঙ্গিক মানে এটা কি, যে সাথে যেটা হয় সেটা, যে তোমার দেখো অগ্নিবীমার মাধ্যমে তোমার বিজনেসে লস হয়ে যাচ্ছে, তোমার বিজনেসে যে একটা প্রফিট গেইন হতো প্রতি মাসে মাসে সেটাও কি কমে যাচ্ছে, তাই না? তো এখন এই জন্য তোমার কি করছো, তুমি একটা কি করছো, আনুষঙ্গিক বিমা করছো, ঠিক আছে? তো এই জন্য কি তুমি একটা যে তোমার যে বিজনেসের লস হচ্ছে ওইটার কি একটা ক্ষতিপূরণ পাবা, তোমার অগ্নিকাণ্ডেরও যে একটা ক্ষতিপূরণ পাবা, তার পাশাপাশি কি যে বিজনেসের লস হচ্ছে, বিজনেস তোমার প্রফিট গেইন হচ্ছে না, সেটার উপর কি একটা ক্ষতিপূরণ পাবা। তারপর কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে অগ্নি সংশ্লিষ্ট ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কোন বিমা করা হয়? এটা অবশ্যই সহজ প্রশ্ন, অগ্নি যেহেতু অগ্নি বিমা। তারপর অগ্নি বিমার বিমাকারী ক্ষতিপূরণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তের সম্পত্তির কী পাবে? সমপরিমাণ ক্ষতিপূরণ পাবে। আসলে তোমরা এটা আগেই জেনেছো। তারপর অগ্নিবিমার অপরিহার্য উপাদান মানে অগ্নিবিমার ক্ষেত্রে যে উপাদানগুলো আসলে খুবই কি দরকার। আচ্ছা ফাইন, একটু রিল্যাক্স করো, একটু দেখো যে উপাদানগুলো কী কী। অগ্নিবিমা এক ধরনের ক্ষতিপূরণ চুক্তি। অগ্নিবিমা চুক্তির অনেকগুলো অপরিহার্য উপাদান আছে যা না থাকলে এটিকে অগ্নিবিমা চুক্তি বলা যাবে না। তার মানে কি এই চুক্তিগুলো যদি না হয় তাহলে কি সেটা তুমি অগ্নিবিমা বলতে পারবে না। যেমন পক্ষ, অগ্নিবিমার দুটি পক্ষ থাকতে হবে, ঠিক আছে? একটা হলো কি বিমা গ্রহীতা এবং অন্যটি বিমাকারী প্রতিষ্ঠান। তারপর প্রস্তাব মূল্যায়ন থাকতে হবে, যেমন লিখিত প্রস্তাব পাওয়ার পর বিমাকারী কোম্পানি তাদের বিশেষজ্ঞ ফেলুয়ার দ্বারা সম্পত্তি মূল্যায়ন করে ঝুঁকি গ্রহণ করা যায় কি না, করলে কী পরিমাণ প্রিমিয়াম ধার্য করা যায় ইত্যাদি বিষয়ে কি সিদ্ধান্ত উপনীত হয়। আচ্ছা, প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে তোমাকে প্রস্তাব দিছে, তুমি একটা প্রস্তাব দিছো বিমাকারী প্রতিষ্ঠানকে, তো তারা কি করবে? তারা তোমার ওইটার যে রিস্ক আছে এটা ক্যালকুলেট করবে, তারপরে ভাববে যে এই রিস্কটা অনুযায়ী আমরা প্রিমিয়াম কত নিব, ঠিক আছে? তো এইগুলো কি আস্তে আস্তে কী করবে? ক্যালকুলেট করবে, তারপর বলবে যে আসলে কি আপনার সাথে আমরা বিমা চুক্তি করব কি করব না। ফাইন। আচ্ছা, তারপর স্বীকৃত প্রস্তাব পত্রটি বিচার বিশ্লেষণের পর বিমাকারী প্রস্তাব গ্রহণ করে বা বর্জন করে। তার মানে কি স্বীকৃত প্রস্তাব দ্বারা বোঝায় যে আসলে প্রস্তাবটি কি বর্জন করব নাকি গ্রহণ করব। তারপর পারস্পরিক দায়িত্ব, যেমন বিমাকারী সাময়িকভাবে প্রস্তাবটি গ্রহণ করে থাকলে বিমাপত্র প্রদানের মাধ্যমে চূড়ান্তভাবে ঝুঁকি গ্রহণের পূর্ব পর্যন্ত বিমা গ্রহীতাকে একটি ঋণ স্বীকৃতিপত্র প্রদান করে। ফাইন। তারপর বিমাপত্র প্রদানের পূর্বে যদি বিমাকৃত সম্পদে ক্ষতি হয় তবে বিমা গ্রহীতা উক্ত ঋণ স্বীকৃত পত্র প্রদর্শন দাখিল করে ক্ষতিপূরণ আদায় করতে পারে। তার মানে তোমার মেইনলি তুমি যদি স্বীকৃতিপত্র পেয়ে যাও, ঠিক আছে, আর বিমাপত্রের পূর্বে কি একটা পত্র থাকে সেটা কি স্বীকৃতিপত্র, তুমি এটা পাইছো, ঠিক আছে? বিমাপত্র পাওয়ার আগেই তোমার কি হয়েছে? একটা স্বীকৃতিপত্র পাইছো, আর এই সময়টায় মাঝখান দিয়ে তোমার কি ওই সম্পদটা নষ্ট হয়ে গেছে বা অগ্নিতে কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে আগুনের মাধ্যমে। তাহলে কি তুমি অবশ্যই ওই যে স্বীকৃতিপত্রটা দেখায় কি পাবা? তোমার ক্ষতিপূরণটা আদায় করতে পারবা। আচ্ছা, তারপর বিমাপত্র প্রদান। বিমা চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিমা গ্রহীতাকে চুক্তি অনুযায়ী বিভিন্ন শর্ত তথ্যাদি উল্লেখ করে বিমাপত্র প্রদান করে থাকে। আচ্ছা, অগ্নিবিমা সাধারণত 1 বছরের জন্য হয়। তার মানে কি তোমার সকল ধরনের কাজ কারবার করার পর, পর্যবেক্ষণ করার পর তোমাকে কি বিমাপত্রটা প্রদান করা হবে। ফাইন। আর এটা মূলত হয় কত বছরের জন্য? 1 বছরের জন্য হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এটা মনে রাখো, ইন ফিউচার কাজে লাগবে। তারপর আরও কিছু উপাদান আছে যেগুলো কি লাইটলি আমরা জেনে থাকি, যেমন আচ্ছা এগুলোকে বিশেষ উপাদানও বলা হয়। প্রথম আছে বিমাযোগ্য স্বার্থ, মানে কি বিমার বিষয়বস্তুর উপর বিমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ জড়িত থাকে তাকে বিমাযোগ্য স্বার্থ বলে। এটা আমরা অলরেডি জানি, আমরা যখন বিমা শুরু করেছিলাম তখন কি আমরা বিমাযোগ্য স্বার্থের ব্যাপারে আলোচনা করেছিলাম। তো বিমাযোগ্য স্বার্থ মানে কি যে লোকটা বা বিমা গ্রহীতা যে তোমার যে বিমা করবে তার উপর কি তার একটা স্বার্থ থাকা উচিত। ফাইন। তারপর যেটা আছে সেটা হলো কি সম্পদের মালিকের সম্পদের উপর বিমাযোগ্য স্বার্থ থাকে, তবে কখনো কখনো পূর্ণ মালিক বা মালিকানা না হয়েও বিমাযোগ্য স্বার্থ থাকতে পারে।
আচ্ছা, কোনো আজীবন ভাড়াটের মৃত্যুর পূর্ব পর্যন্ত উক্ত বাড়ির উপর বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান। তার মানে কি অনেক সময় আংশিক স্বার্থও থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি আমরা পুরোপুরি স্বার্থ নাও দেখতে পারি, বাট কী আছে আংশিক স্বার্থও থাকতে পারে। তারপর আছে প্রতিনিধির মালিকের সম্পদের উপর বীমাযোগ্য স্বার্থ থাকে। আচ্ছা, কি বলছে এখানে যে প্রতিনিধির যে মালিক থাকে, মালিকের সম্পদের উপর বীমাযোগ্য স্বার্থ থাকে। আচ্ছা, প্রতিনিধির মালিকের যে সম্পদ সেটার উপর কি তার বীমাযোগ্য স্বার্থ থাকতে পারে। তারপর পাওনাদারের কাছে রক্ষিত লেনদারের কোনো সম্পদের উপর বীমাযোগ্য স্বার্থ থাকে। আচ্ছা, পাওনাদারের কাছে দেনাদারের কি আছে কোনো সম্পত্তির উপর বীমাযোগ্য স্বার্থ থাকতে পারে। যেমন দেনাদার কী করছে, পাওনাদারকে একটা জিনিস রক্ষিত রাখছে, ঠিক আছে, তো ওইটার উপর কি তার কি থাকতে পারে বীমাযোগ্য স্বার্থ থাকতে পারে। বন্ধকি সম্পত্তির উপর বন্ধক গ্রহীতার বীমাযোগ্য স্বার্থ থাকতে পারে। যে জিনিসটা তুমি বন্ধক রাখছো সেটার উপর কি তোমার বীমাযোগ্য স্বার্থ থাকতে পারে। তারপর গচ্ছিত সম্পদের উপর গচ্ছিত গ্রহীতার বীমাযোগ্য স্বার্থ থাকতে পারে। তো গচ্ছিত একটা আমানত রাখছো, ওইটার উপর কি তোমার বীমাযোগ্য স্বার্থ থাকতে পারে। তারপর দেওয়া আছে সে চূড়ান্ত সদিশ্বাস। চূড়ান্ত সদ্বিশ্বাস মানে হলো কি, সদিশ্বাস হলো যে একে অপরের উপর ভরসা রেখে অকপটভাবে ব্যাপারগুলো কি জানানো, ঠিক আছে। সেম এক্ষেত্রেও যদি কোনো পক্ষ কোনো বিশ্বাস ভঙ্গ করে তবে চুক্তি বাতিল হয়ে যাবে, ঠিক আছে। যে যেন এই ধরনের কোনো বিশ্বাস ভঙ্গ না হয় সেটাকে বলা হয় কি চূড়ান্ত সদিশ্বাস। তারপর নিম্নলিখিত ক্ষেত্রে তথ্য প্রকাশ করা হয় না, মানে এই ক্ষেত্রে প্রকাশ করা হয় না তথ্যগুলো। যেমন যে তথ্য ঝুঁকি হ্রাস করে, যে তথ্যগুলো কি ঝুঁকি হ্রাস করে এগুলো কি প্রকাশ করা হয় না। তারপর যে সকল তথ্য স্বাভাবিকভাবে সকলের জানার কথা, ঠিক আছে, যেগুলো কি ওপেন সিক্রেট সেগুলো কি বলার আছে সেগুলো তো সবাই জানে। যে সকল তথ্য সরবরাহকৃত তথ্য থেকে জানা যায়, তার মানে বুঝতে পারতেছি কি যে সরবরাহকৃত তথ্য থেকে তুমি অলরেডি জানতেছো, তাহলে ওটা আবার কি প্রকাশ করা দরকার আছে? অবশ্যই না। যে সকল তথ্য সার্বজনীন, মানে সার্বজনীন যে তথ্যগুলো আছে সেগুলো কি অবশ্যই তোমার জানানোর প্রয়োজন পড়ে না। তারপর যে সকল তথ্য সম্পর্কের চুক্তি অনুযায়ী প্রকাশ করার প্রয়োজন নেই, মানে চুক্তি অনুযায়ী কি প্রকাশ করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপর কিছু উপাদান আছে, যেমন ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ অগ্নিবিমার অন্যতম উপাদান। বিমাকৃত বিষয়বস্তুর আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হলেই বিমাকারী বিমা গ্রহীতার ক্ষতিপূরণ প্রদান করে। তবে ক্ষতিপূরণ পেতে হলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হয়। আচ্ছা, ক্ষতিপূরণ বলতে সাধারণত কী বুঝে? ক্ষতিপূরণ বলতে আমরা সাধারণত বুঝতেছি যে আমার ক্ষতিটা হয়েছে ওইটার উপর কী করতে হবে, ওইটার উপর আমি কী পাবো, ক্ষতিপূরণ পাবো। এখন কি ক্ষতিপূরণটা আমি সাথে সাথে পেয়ে যাবো না, এর জন্য কিছু শর্ত মেনটেন করতে হয়, ঠিক আছে। তুমি একটা কী করলা, তুমি একটা বিমা করলা তোমার ল্যাপটপের উপর, এখন এটা নষ্ট হয়ে গেল বা আগুনে পুড়ে গেল, তো এই জন্য কি তোমার এখন ক্ষতিপূরণ দরকার বিমাকারী প্রতিষ্ঠান থেকে। বাট এর আগে কি কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো আমরা একটু দেখে নিই। এখন দেখুন, শর্তটা হলো কি ক্ষতিগ্রস্ত বিষয়বস্তুটি বিমাকৃত হতে হবে, মানে তোমার ওটা কি বিমাকৃত হতে হবে। এখন যদি বিমাকৃত না হয় তাহলে কি প্রশ্নই উঠে না তোমার ক্ষতিপূরণের। তারপর ক্ষতি অবশ্যই বিমাকৃত কারণ দ্বারা হতে হবে। যে কারণগুলো দেখানো হয়েছিল চুক্তিতে সেগুলো যদি দ্বারা না হয়, সেগুলো যদি দ্বারা তোমার এই ধরনের অগ্নিকাণ্ড না ঘটে, তাহলে কি তুমি বিমা ক্ষতিপূরণ পাবা না। তারপর কোনো ধরনের অবহেলা প্রদর্শন করা যাবে না। যদি অবহেলা দেখা যায় যে তুমি অবহেলা করছো ইচ্ছা করে, তোমার দোষেই কি ওটা অগ্নিকাণ্ডে ঘটছে, তাহলে কি সেটা শর্তকে ভেঙে দিবে। তারপর স্থলাভিষিক্তকরণ। স্থলাভিষিক্ত বলতে বোঝায় যে তোমার যখন বিমা গ্রহীতাকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পর যদি তৃতীয় পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় বা আদায় হয়ে থাকে, অথবা ক্ষতিগ্রস্ত সম্পদ বিক্রি করে কোনো টাকা পাওয়া যায়, তার মালিক বিমা গ্রহীতার স্থলে বিমাকারী হবে। আচ্ছা, আমি এটা সহজভাবে বলি। ল্যাপটপ নিয়ে কথা বলি। ধরো তোমার ল্যাপটপটা একটু তার পুড়ে গেল, কি পুড়ে গেল, ল্যাপটপের তার পুড়ে গেল, ল্যাপটপের চার্জারের তার পুড়ছে, আর ভিতরের একটু যে ফ্যানটা আছে ওইটাও নষ্ট হয়ে গেছে, ফাইন, ওইটা আগুনে পুড়ে গেছে। তো এখন কি হয়েছে, তুমি বিমাকারী প্রতিষ্ঠানের কাছে গেছো, যা বলছো যে এটা আগুন লাগা নষ্ট হয়ে গেছে, হিট হয়ে এটা নষ্ট হয়ে গেছে। তো তারা কী করলো, তোমাকে নতুন একটা ল্যাপটপ দিল, ওকে। তারপর তুমি ওই ল্যাপটপটা বিক্রি করছো, পুরান ল্যাপটপটা। তো বিক্রি করার যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু তুমি ভোগ করতে পারবে না, সেটা কি বিমাকারী প্রতিষ্ঠানকে দিয়ে দিতে হবে। অথবা ওই যে ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে এর জন্য যে তোমাকে ক্ষতিপূরণটা দেওয়া হয়েছে, ওই
ক্ষতিপূরণটার জন্য তুমি কিন্তু তোমার ল্যাপটপটার যে মালিকানা সেটা আর রাখতে পারবে না, সেটার মালিকানা কে পেয়ে যাবে, সেটা মালিকানা পেয়ে যাবে বিমাকারী প্রতিষ্ঠান। তার মানে বোঝাচ্ছে যে তুমি যদি ক্ষতিপূরণ পাওয়ার পর যে সম্পদটা উপর ক্ষতিপূরণ পাইছো ওই সম্পদটার আর মালিকানা তোমার উপর থাকবে না, সেটা কি অন্যজনের মালিকানায় চলে যাবে। তারপর প্রত্যক্ষ বা নিকটতম কারণ মানে প্রক্সিমেট কজ। আচ্ছা, নিকটতম কারণ হলো কি মূলত কোন কারণে আগুনটা লাগছে। ফাইন, তো এইটা কি আমরা এর আগেও পড়ছি যে আমার যদি অন্য কারণে আগুন লেগে থাকে যেটা কি চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাহলে কি আমি বিমার ক্ষতিপূরণ পাবো? অবশ্যই না। বাট যদি চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত আছে এই ধরনের কারণে যদি তোমার অ্যাকচুয়াল যে ইন্সিডেন্সটা হয়ে থাকে তাহলে কি তুমি বিমার টাকাটা বা ক্ষতিপূরণের টাকাটা পাবে। আচ্ছা, এখানে প্রশ্ন আছে যে নৈতিকতার বিষয় গুরুত্বপূর্ণ কোন বিমা? অবশ্যই জীবন বিমায়, কারণ নৈতিকতা এটা কি দরকার। তারপর কোনটি অগ্নিবীমার অন্তর্ভুক্ত? ঘোষণাযুক্ত বিমাপত্র। আচ্ছা, আমরা পড়েছি কি ঘোষণাযুক্ত বিমাপত্র। ফাইন, তো আশা করি তোমরা এটা বুঝেছো। তারপর আছে অগ্নিজনিত ক্ষতি। আচ্ছা, ক্ষতির কারণ হতে পারে দুই ধরনের, যেমন প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ। সো প্রত্যক্ষ কারণগুলোর মধ্যে আছে যে অনেক সময় অজ্ঞতা বা অভিজ্ঞতার অভাবে আগুনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না, কোনো প্রতিরোধ ব্যবস্থাও নেওয়া হয় না, ফলে অতি সহজে অগ্নিজনিত ক্ষতি সাধন হয়ে থাকে, তার ব্যাপকতাও হয় অধিক পরিমাণে। আচ্ছা, তো প্রত্যক্ষ কারণগুলোর মধ্যে একটা কি যে অভিজ্ঞতা বা অনভিজ্ঞতার জন্য যে কি আগুনের ক্ষতি রক্ষা পাওয়ার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না। ঠিক আছে, এটা হলো কি প্রত্যক্ষ কারণ। আর একটা প্রত্যক্ষ কারণ হতে পারে যে অবহেলা বা অবজ্ঞা। ঠিক আছে, তুমি অবহেলার মাধ্যমে কি ওই আগুনটা লাগছে, যখন তুমি কি করতেছো যে কয়েলটা ধরায় রাখছো এমনভাবে যেন কি এটা একটু পড়লেই কি আগুনটা ধরে যাবে, তাহলে এটা কি তোমার অবহেলা বা অবজ্ঞার মধ্যে পড়ে। তারপর ত্রুটিপূর্ণ শক্তি ব্যবস্থা, তার মানে দেখতে পাচ্ছ তোমার যে শক্তি ব্যবস্থা মানে বিদ্যুৎ লাইন আছে সেটা কি ত্রুটিপূর্ণ, মানে সেটাতে ত্রুটিতে অভাব নাই, মানে সেটাতে মিস্টেক্স আর মিস্টেক্স বা ফল্ট আর ফল্ট। তো সেই ত্রুটিপূর্ণ যে বিদ্যুৎ ব্যবস্থা আছে সেগুলোর মাধ্যমে কি তোমার অগ্নিকাণ্ড হয়, তাহলে সেটা কি প্রত্যক্ষ কারণ হবে। তারপর বিপজ্জনক প্রক্রিয়া, মানে এটা খুবই বিপজ্জনক প্রক্রিয়ার মধ্যে আছে তোমার শক্তি ব্যবস্থা, তাহলে কি সেটা যদি বিপজ্জনক প্রক্রিয়ার মধ্যে থাকে তাহলে অবশ্যই কি সেটা তোমার অগ্নিকাণ্ড ঘটতে পারে। আর এটা হলো একটি একটি প্রত্যক্ষ কারণ। তারপর অসতর্কতা, এটার মতন অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাব, যে অগ্নি নির্বাপক যে সুইচ করে না এগুলোর মধ্যে যে তোমার আগুনগুলো নিভায়, যে এগুলোর কি ব্যবস্থা না থাকলে সেটা কি একটা প্রত্যক্ষ কারণ। তারপর শত্রু কর্তৃক অগ্নিসংযোগ, তোমার অনেক শত্রু আছে, তোমার ভালো মার্কস, এই জন্য কি তোমার শত্রুর অভাব নেই, তাই না? আচ্ছা, এরকম কোনো ধরনের কথা না বলাই ভালো, কারণ ভালো ছাত্রের কখনো শত্রু হয় না। ধরো তোমার গ্রামের তোমার মামার কেউ শত্রু আছে, শত্রুরা কী করছে মামার বাড়িতে আগুন লাগাই দিচ্ছে, তো এটা কি এটা প্রত্যক্ষ কারণ হতে পারে। তারপর যেটা আছে সেটা হলো কি পরোক্ষ কারণসমূহ। অগ্নিকাণ্ডের পরোক্ষ কারণগুলো প্রত্যক্ষভাবে অগ্নিকাণ্ড ঘটায় না বটে, তবে ক্ষতির ব্যাপকতা সৃষ্টির সহায়তায় ভূমিকা পালন করে। আচ্ছা, যেমন ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, যে নির্মাণ কাঠামোটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কি সেটা পরোক্ষ। তারপর প্রতিষ্ঠানের প্রকৃতি, সেটাও কি যদি অন্য ধরনের প্রকৃতি হয় যেটার মধ্যে কি আগুন ধরার চান্সেস বেশি। তারপর পিঠাপিঠি অবস্থান বলতে বোঝায় যে পাশে একটা জায়গায় আগুন লাগছে, তার মাধ্যমে কি তোমারটা আগুন লেগে গেছে, সেটা কি পিঠাপিঠি অবস্থান বলে। তারপর দাহ্য পদার্থ গুদামজাতকরণ, দাহ্য পদার্থ কোনগুলো যেগুলো কি সহজে কি আগুন ধরে যায়, এই ধরনের পদার্থ যদি তুমি গুদামজাত করো তাহলে কি ইজিলি আগুন ধরে যেতে পারে। তারপর যেটা আছে সেটা হলো কি সম্পদের ইচ্ছাকৃত ধ্বংস, তুমি ইচ্ছা করে কি সম্পদ ধ্বংস করতেছো তাহলে কি সেটা পরোক্ষ। তারপর ভবন ধসে পড়া, তো ভবন যদি ধসে পড়ে অগ্নিসৃষ্টি হয় তাহলে সেটা কি হবে, সেটা পরোক্ষ কারণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও অগ্নিবিস্তার, কলকারখানা যন্ত্রপাতি নষ্ট হওয়া, তাপ উদ্দীকরণ ইত্যাদি কারণে অগ্নিজনিত ক্ষতি হতে পারে। ঠিক আছে, যেমন অনেক সময় কি কলকারখানা নষ্ট হয়ে আগুন ধরে যায়, ব্লাস্ট হয়ে যায়, তো সেগুলো কি পরোক্ষ কারণ হিসেবে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো এটাতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলে নিই, যে কথাটা হলো এই যে তোমরা
বিমা পড়তেছো তোমাদের মাথায় কিন্তু ডাইরেক্ট আসতেছে যে কোন অগ্নিকাণ্ড তোমাদের সামনে হয়েছে বা ইন ফিউচার পাস্টে কোন ধরনের অগ্নিকাণ্ড হয়েছে এগুলো কিন্তু তোমরা অলরেডি গেস করে ফেলতেছো না। তো এই যে দেখো ওইগুলো যে ভাবতেছো এর সাথে তোমরা এগুলো রিলেট করে ফেলো, তাহলে কি তোমাদের ব্যাপারটা আরও ইজি হবে। যেমন ওই মামার দোকানে আগুন লাগছিল কেন, কারণ তার যে ফ্যানটা ব্লাস্ট হয়ে গেছিলো, তাহলে কি এটা পরোক্ষ কারণ। তারপর ওই মামার অবহেলার জন্য আগুন লাগছে, তাহলে কি এটা প্রত্যক্ষ কারণ। ইজি। তো এই যে দেখো তোমরা যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো জানতেছো সেগুলোর ওপর তুমি যে এগুলো রিলেট করতেছো, তার মাধ্যমে কি তোমাদের পড়ালেখা হয়ে যাচ্ছে। ওকে, তারপর দেখে আসি কি আছে। নৈমিত্তিক আছে, উদাহরণজাত রক্ষিত পণ্যের গড় অপেক্ষা অতিরিক্ত পণ্যের জন্য যে বিমা করা হয় তাকে কি বলা হয়? আচ্ছা, গড় অপেক্ষায় অতিরিক্ত হলে সেটা কি? অতিরিক্ত বিমা। ঠিক আছে, আচ্ছা ফাইন। তারপর ক্ষতিপূরণের দাবি ও মীমাংসা পদ্ধতি। আচ্ছা দেখো, এখন তোমার ক্ষতি হয়েছে, তুমি দাবি করবা, দাবি করার পরে তারা মীমাংসা করবে যে আসলে কি ক্ষতিটা কি লেজিট নাকি লেজিট না। যেমন দেখে আসো যে অনেক সময় বিমা গ্রহীতা জানেন না বিমাকৃত কোম্পানির দাবি পরিশোধের সক্ষমতা বা গ্রাহক সেবার মান কেমন। এসব না জানার কারণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে অধিকাংশ গ্রাহককে হয়রানির মধ্যে পড়তে হয়। যে অনেক সময় কি অগ্নিকাণ্ড হয়েছে বা সে কারণটা জানে না যে এই চুক্তির মধ্যে কী ছিল, তাহলে কি তুমি গেছো যে বলছো ভাই আমার এখানে অগ্নিকাণ্ড হয়েছে, আমাকে ক্ষতিপূরণ দেন। তখন বিমাকারী প্রতিষ্ঠান বললো যে দেখেন ভাই যে আমার চুক্তি ছিল, এই চুক্তির মধ্যে কি আপনার এই কারণটা ছিল না, সো আমি কি আপনাকে ক্ষতিপূরণ দিতে পারবো না। তো এই জন্য কী করতে হয় যে আগে কি হয়রানি যেন না হয়, এই জন্য কি ক্ষতিপূরণের দাবি সম্পর্কে জেনে নিতে হবে আমাদের। যেমন ক্ষতি হওয়ার সাথে সাথে বিমা গ্রহীতা বিমাকারীকে বিলম্ব না করে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানাবে। তার মানে কি, ওই যে তোমার 30 দিন আগে লাগছে তুমি আজকে গেছো, তাহলে কি এটা কি তারা যুক্তিসঙ্গত মনে করবে না। আজকে লাগছে আজকেই যাও। ওকে, তারপর ক্ষতি সংঘটিত হবার 30 দিনের মধ্যে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ লিখিতভাবে বিমাকারীকে জানাতে হবে, সেক্ষেত্রে খরচ বিমা গ্রহীতা বহন করবে। তাহলে অবশ্যই কি তোমার 30 দিনের মধ্যে জানাতে হবে এবং যে খরচ হবে সেটা কি বিমা গ্রহীতা বেয়ার করবে। তারপর বিমাকারী চাইলেই বিমা গ্রহীতাকে দাবির পক্ষে পড়ে প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য দিয়ে একটি সংবিধিবদ্ধ ঘোষণা পেশ করতে হবে। তাহলে বিমাকারী তোমার কাছে কী চাবে, যে প্রয়োজনীয় প্রমাণ যেগুলো আছে সেগুলো কি প্রমাণগুলো চাবে, যেন কি সে এটার উপর বেস করে তোমাকে বলতে পারে যে আসলে কি তোমার ওইটা কি ক্ষতিপূরণের যোগ্য নাকি যোগ্য না। তারপর বিমাকারী বা তার প্রতিনিধি ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত সম্পদের দখল নিতে পারবে বা যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রবেশ করতে পারবে। তার মানে কি ইনভেস্টিগেট করার জন্য সেখানে কি তারা যেতে পারবে। তারপর বিমাকারী যুক্তিসঙ্গত সময়ের জন্য ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত সম্পদের দখল বজায় রাখতে ও ব্যবহার করতে পারবে। মানে কি ওইখানে তুমি সেটা কি তারা ওইটার ব্যবহার করতে পারবে। কেন? বিমাকারী ক্ষতিগ্রস্ত সম্পদের ভবিষ্যৎ ক্ষতি কমাতে তার অধিকার সংরক্ষণ ও প্রয়োগ করতে পারেন। আরও উল্লেখ্য যে বিমা গ্রহীতা এই ধরনের কাজে বাধা দান করলে বিমা গ্রহীতার অধিকার বাজেয়াপ্ত করতে পারে। তার মানে কি তারা যে ইনভেস্টিগেট করবে এবং এর দখলায়িত্ব নিবে, তাহলে এটাতে কি বিমা গ্রহীতা কখনোই কি বাধা প্রদান করতে পারবে না। ঠিক আছে, তো বাধা প্রদান করলে কি হবে, বিমাকারী এক্ষেত্রে কি অধিকারটা বাজেয়াপ্ত করে নেবে। ঠিক আছে, আচ্ছা তারপর একটা নৈবেদিক প্রশ্ন আছে, সেটা হলো কি অগ্নিবিমার অগ্নিকাণ্ডের পর বিমা গ্রহীতার প্রথম পদক্ষেপ কি? পদক্ষেপটা হলো যে দাবিটা পেশ করা। ঠিক আছে, দাবি পেশ করবে কাদের কাছে? বিমাকারীর কাছে। বিমাকারী দাবি পরিশোধের পদক্ষেপ নেয় কোনটির উপর ভিত্তি করে? তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে তোমার কি পদক্ষেপ গ্রহণ করে যে আসলে তাকে কি ক্ষতিপূরণ দেওয়া উচিত না দেওয়া উচিত না। আচ্ছা, তারপর একটা সৃজনশীল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটার তোমরা উত্তর খাতায় লিখবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এর উত্তর পারবে। তো এই তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখো। তো এই ছিল আমাদের অগ্নিবিমার খুঁটিনাটি। তো আশা করি তোমরা যদি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো, তাহলে কি তোমাদের আর কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। তো যেই জায়গায় তোমাদের একটু কনফিউশন, সেই জায়গাটা একটু ভালো মতন দেখো, বোর্ডের বিশ্লেষণ দেখো, কথাটা শোনো, দেখবা তোমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো আবারও তোমাদের ধন্যবাদ জানাচ্ছি পুরো ক্লাসটি করার জন্য। সে পর্যন্ত দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।